আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন আশা ওবায়দুল কাদেরের। ঝিনাইদহ ১ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নায়েব আলী জোয়ারদার। টানা দরপতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার, বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। ফ্ল্যাটের জাল দলিল করে ব্যাংক থেকে শত কোটি আত্মসাৎকারী চক্রের মূল হোতাসহ ১১ জন গ্রেফতার। এনআইডি ও ব্যাংক কর্মকর্তারা জড়িত বলছে সিআইডি। মৃত্যু সনদ জালিয়াতির মূল হোতা মিল্টন সমাদ্দারের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার উৎসের সন্ধানে ডিবি, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ। এবং দেশের গুণী সিনিয়র শিল্পীদের নতুন শিল্পী তৈরিতে এগিয়ে আসার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। আগামীর তারকা সিজন ৩-এর ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঝিনাইদহ ১ আসন উপনির্বাচনে নায়েব আলী জোয়ারদারকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৬ মার্চ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। সভা শেষে গণভবনের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সিদ্ধান্ত অনুসারে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা ধীরে ধীরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে এ সময় আশা প্রকাশ করেন সাধারণ সম্পাদক। নায়েব আলী জোয়ারদারকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড শেখ হাসিনার সভাপতিত্বে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত। বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছে, তারপর সবাই কিন্তু প্রার্থীতায় আছে। কাজে এসব অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই, যেটা মাঠে কার্যকর হচ্ছে। টানা পতনের ধারা কাটিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার। তবে বাজার বিশ্লেষকরা বলছেন ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন স্থায়ী হয় তা দেখার বিষয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করেও লাভ করতে পারেনি। বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ দিলেন বিশ্লেষকরা। শরফুল আলমের রিপোর্ট। শেয়ার বাজারে খরা কাটিয়ে গত সপ্তাহে লেনদেন কিছুটা বেড়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে মূল্যসূচকও। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গত সপ্তাহে লেনদেন ছিল ৬০০ থেকে ৮০০ কোটি টাকার ঘরে। ডিএসসির প্রধান সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৬১৫ পয়েন্ট। বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও মুনাফা করতে পারেননি। আমাদের অর্থনীতির যে প্রবৃদ্ধি বা বাংলাদেশের সার্বিক অর্থনীতির যে অবস্থান, সে তুলনায় আমাদের বাজার কিন্তু অনেক নেতিবাচক অবস্থানে আছে। ইন্ডেক্স বলেন, তার টার্নওভার বলেন, কোনো কিছু আসলে যৌক্তিক অবস্থানে নেই। যখনই গভীরতা বাড়ে তখনই যারা বড় বিনিয়োগকারী তারা মনে করে যে আমি সহজে ঢুকতে পারবো, আবার সহজে বেরিয়ে যেতে পারবো। ট্রানজাকশন ভলিউম যখন বাড়বে তখন ইন্ডেক্সটাও সেখানে আপনি পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে বলে জানিয়েছে বিএসইসির চেয়ারম্যান। আমি দেখতে চাই যে আমাদের মার্কেটের যেটা জিডিপি টু আমাদের মার্কেটের রেশিও, সেটা ডলারের প্রাইস চেঞ্জ হওয়ার কারণে আমাদের কিছুটা কমে গেছে মার্কেট ক্যাপ। অ্যাটলিস্ট আমাদের যাওয়া উচিত 50%-এ। বিদেশি বিনিয়োগ আসতে চায় যেগুলা সেকেন্ডারি মার্কেটের বাইরে, সেগুলো হচ্ছে বন্ড এবং গভর্নমেন্টের ডেভেলপমেন্টে। তো সেগুলো যদি আমি ইস্যু করি তাহলে আরো বিদেশি বিনিয়োগ পাবো, সেটা করার চেষ্টা করছি। বিএস এক্সচেঞ্জকে বলেছি যে আপনারা একটু আপনাদের কাজগুলো মন দিয়ে করেন, মার্কেট স্টেবল করেন, ইন্ডেক্সগুলো দেখেন, ভালো মার্কেটিং করেন। আপনাদের সমস্ত স্বাধীনতা যা লাগে সব আমরা দিব, আমরা উপর থেকে আপনাদের সহায়তা করব। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন মেয়াদে পুঁজিবাজার গতিশীল করতে বিনিয়োগ বান্ধব উদ্যোগের পরিকল্পনার কথাও জানান বিএসইসির চেয়ারম্যান। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ব্যাংক থেকে শত কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎকারী চক্রের মূল হোতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের কাছ থেকে জালিয়াতির নগদ ৩০ লাখ টাকা ও ভুয়া এনআইডি জব্দ করা হয়। ব্রিফিংয়ে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, চক্রটির সাথে রেজিস্ট্রি অফিস ও ব্যাংকের কর্মকর্তারাও জড়িত। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু।
ঢাকায় একটি ফ্ল্যাট একাধিক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে ভুক্তভোগীর এমন অভিযোগ তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এতে প্রাথমিকভাবে তথ্য মেলে একটি ফ্ল্যাটের ভিন্ন নামে ৬টি নকল দলিল করে ৬ ব্যাংক থেকে ৬.৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। সেখানে নাম পাওয়া যায় জয়নাল ও তার ভাইরা মোস্তাফিজ এবং সহযোগী রাকিবের। পরে তাদের গ্রেফতার করে সিআইডি। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও গ্রেফতার করা হয় দলিল লেখক হাবিব, ব্যাংক কর্মকর্তা হিরু ও সাত্তার সহ মোট ১১ জনকে। সিআইডি কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থার প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, জয়নাল একই ব্যক্তির নাম বদলে একাধিক এনআইডি তৈরি করতেন। এরপর একটি ফ্ল্যাটের একাধিক নকল দলিল করে ওই ব্যক্তির এনআইডি ও প্রয়োজনীয় কাগজ ব্যাংকে জমা দিয়ে তুলে নিতেন ঋণ। 7টা ফ্ল্যাট দেখিয়ে প্রায় 50 কোটি টাকা এরা নিয়েছে। যেটা করে অমুকরে বানায় রহিম, অমুকরে বানায় জমির মালিক, এই মালিক করে তারা জাল দলিল টলিল এগুলো করে। তিনি আরও জানান, এ কাজে চক্রটিকে সহায়তাকারী পরিচয়পত্র নিবন্ধন পরিদপ্তরের কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে নজরদারিতে রাখা হয়েছে। এখানে ব্যাংকের লোক জড়িত, আমরা ব্যাংকের লোক অ্যারেস্ট করেছি এবং তাকে ইন্টারোগেশন করে বেশ চমকপ্রদ তথ্য পেয়েছি। রেজিস্ট্রি অফিসে তারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে, তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে রাঘব বোয়ালদের ধরার জন্য। তথ্যপত্র অলরেডি আমাদের হাতে এসে গেছে। প্রতারণা ঠেকাতে ফ্ল্যাট কেনার আগে সেটির নিবন্ধন সম্পর্কে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে তথ্য যাচাইয়েরও পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজধানী মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার উৎসের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য মিল্টনের নার্স স্ত্রীকে ডাকা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে মিল্টন সমাদ্দারের গ্রেফতারে মিরপুরে মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। এ সময়ের আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেপ্তারের পর থেকে আলোচনায় আসে তার নার্স স্ত্রী মিতু হাওলাদারের বিষয়টি। এরই মধ্যে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয়েছে বলে জানায় ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই কর্মকর্তা জানান, নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে উশৃঙ্খল জীবনযাপন শুরু করে মিল্টন সমাদ্দার। এদিকে সমাজসেবার আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগে অভিযুক্ত মিল্টন সমাদ্দারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিরপুরের পাইকপাড়ায় মানববন্ধন করেন স্থানীয়রা। সে তো একজন সুস্থ মানুষ ছিল না, তার কাজ দিয়ে ছিল তার টাকা ধান্দা করা, এটা দিয়ে ইনকাম, জাস্ট এটা ছিল তার সানবোর্ড। এবং তার ভিতরে কি টর্চার সেল ছিল এটা আল্লাহ মালুম। এখন যেহেতু রাষ্ট্রীয় যে একটা আইন আছে, আইন অনুযায়ী তার যে বিচার, সর্বোচ্চ বিচার হলো তাকে ফাঁসির কাছে ঝোলানো হোক। তাদের সাথে বিভিন্ন গণমান্য ব্যক্তির চলাফেরা থাকে, এজন্য আমরা সাধারণ লোক হঠাৎ করে গিয়ে আমরা কিছু করতে পারি না। এই যাত্রায় মিল্টন সমাদ্দারের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের অপরাধ আরো বাড়বে বলে মনে করেন এলাকাবাসী। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। ভর্তুকি প্রত্যাহার করায় বাড়ল ট্রেনের ভাড়া। 100 কিলোমিটার ভ্রমণে বেশি ট্রেন যাত্রায় থাকছে না বিশেষ সুবিধা ছাড়। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে যাত্রীদের মাঝে। ট্রেনের বাড়তি ভাড়া গণপরিবহনের চাপ বাড়াবে বলে মত বিশ্লেষকদের। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। যাত্রীদের সুবিধা বিবেচনায় আগের নিয়ম অনুযায়ী 101 থেকে 250 কিলোমিটার ট্রেন ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% এবং এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় পেতেন যাত্রীরা। কিন্তু ভর্তুকি প্রত্যাহার করায় বাড়তি ভাড়ায় ট্রেন ভ্রমণ করতে হচ্ছে যাত্রীদের। নতুন ভাড়া হিসেবে শোভন চেয়ারে 20 টাকা থেকে 150 টাকা ও এসি চেয়ারে বেড়েছে সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। ভাড়া বৃদ্ধি হচ্ছে না, যেমন 100 কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়তেছে না। এই যে আমরা যে দূরত্বের উপরে যে আমরা ভর্তুকি আমরা দিতাম, আমরা এই ভর্তুকি প্রত্যাহার করছি। নতুন এ ভাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। বিশেষজ্ঞরা বলছেন ট্রেনের বাড়তি ভাড়া চাপ বাড়াবে সড়ক ও জনগণের উপর। ট্রেন একটা স্বস্তির বাহন ছিল, বা ট্রেনের ভাড়াটা বৃদ্ধি পাওয়া বা ভর্তুকিটার হার কমিয়ে দিয়ে দেওয়ার ফলে যে ভাড়াটা বৃদ্ধি হলো, এর ফলে দেখা যাচ্ছে যে অনেক প্রান্তিক মানুষ যারা ট্রেনে চলাচল করতো তাদের জন্য সমস্যা তৈরি হয়ে যাবে। রিয়াতি সুবিধা তুলে নেওয়া হচ্ছে, এর ফলে আমাদের নীতিনির্ধারক যারা আছেন এবং রেল মন্ত্রণালয়ের
সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারাও বলার চেষ্টা করছে যে ভাড়াটি বাড়ছে না, কিন্তু আসলে ভাড়াটি বাড়ছে। সেবার মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেল সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পতনের ভয়ে ভীত হয়ে সরকার প্রধান বিরোধী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে দেশের সব বিরোধী দল ঐক্যবদ্ধ। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে দাবি করে নেতারা বলেন, বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক। মইনুল হাসানের রিপোর্ট। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি নেতাকর্মীরা। দলের নীতি নির্ধারকরা অভিযোগ করেন, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনের পরও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নির্যাতন অব্যাহত আছে। মানুষের কথা বলার অধিকার নাই, মানুষ অনাহার ক্লিষ্ট, মানুষ অভুক্ত, তারপরেও শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়ি পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব? প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। নির্বাচনের কথা আপনাদের মুখ দিয়ে মানায় না। ওরা ওদের প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেবে না। বিএনপি প্রার্থী দাঁড়ালে কি দাঁড়াইছে অবস্থাটা? তো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে, একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরোষের মুখে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ একদলীয় স্বৈর শাসনকে বেশি দিন মেনে নেবে না। ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এখানে এসএসের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না। বিএনপি নেতারা অভিযোগ করেন, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মানুষের জানার অধিকার আছে এমন তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সাংবাদিকদের পাওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তবে গোপনীয় এবং স্পর্শকাতর তথ্য চুরি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা শীর্ষক আলোচনায় অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করা হবে বলেও জানান তিনি। বলেন, দ্রুত সময়ের মধ্যে গণমাধ্যম কর্মী আইন সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। এ সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পরে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত জলবায়ু রাজনীতির প্রেক্ষিত গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মফস্বলে আবার অপসাংবাদিকতার চর্চা অনেক হয়, যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায়, এবং এই অপসাংবাদিকতার চর্চা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের। এই বিষয়গুলো যখন চলে আসে তখন মনে হয় যে আমাদের দেশে গণমাধ্যম মুক্ত শুধু নয়, একটু উন্মুক্ত হয়ে আছে। এখানে কোনো ধরনের ডিসিপ্লিন অর্থাৎ রেগুলেশন বা আইন কানুনের কোনো কিছু নেই। তো মুক্ত গণমাধ্যম না, উন্মুক্ত গণমাধ্যম বাংলাদেশে। এখন সাংবাদিক বন্ধুরাই বলছেন বিভিন্ন পর্যায়ে আমার সাথে যোগাযোগ করে যে এখানে একটা শৃঙ্খলা আনা দরকার। দেশের গুণী সিনিয়র শিল্পীদের নতুন শিল্পী তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে আগামীর তারকা সিজন 2-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মের ভিড়ে পুরনো শিল্পীরা যেন হারিয়ে না যান, এজন্য তাদেরকে আরো মানসম্পন্ন কাজ করার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো আগামীর তারকা সিজন 2-এর গ্র্যান্ড ফাইনাল। এতে সারা দেশ থেকে লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে নাচ ও গানে 2 গ্রুপে মোট 20 জন প্রতিযোগী ফাইনালে অংশ নেয়। এসব প্রতিযোগীদের মধ্য থেকে 10 জন প্রতিযোগীকে বিজয়ী করা হয়। এ সময় এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আগামীর তারকা নতুন শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে যে নাচ এবং গান থেকে বের করে নিয়ে আসা এবং তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া, এটা আজকে বাংলাদেশে খুবই প্রয়োজন এবং সেই প্রয়োজনের জায়গাটায় সবসময়
ইয়েস কার্ড দেখিয়েছেন ডক্টর মাহফুজুর রহমান। তোমরা যারা পাশ করে আসবে, বিজয়ী হবে, তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই, কারণ অনেক তারকা কিন্তু নিয়ে আসে, খ্যাতিও পায়, আবার কেন যেন তা হারিয়ে যায়। এই হারিয়ে গেলে জীবনটা স্পয়েল হয়ে যাবে না। আগামীর তারকার আয়োজকরা এটিএন বাংলায় নিয়মিত এ ধরনের আরো অনুষ্ঠান আয়োজন করার অনুরোধ জানান। আমার শুধু দাবি থাকবে সবার পক্ষ থেকে, যেহেতু চেয়ারম্যান মহোদয়কে আমি পেয়েছি আমার সামনে, আমি তার কাছে রিকোয়েস্ট করব সমস্ত পার্টিসিপেটদের হয়ে যে এটিএন বাংলায় নিয়মিত এই নতুন শিল্পীদের জন্য একটা অনুষ্ঠান থাকবে এবং তাদের বায়োগ্রাফি দিয়ে তাদেরকে আমরা পরিচয় করিয়ে দেবো এটিএন বাংলার মাধ্যমে যে আসলে এরা শিল্পী। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আক্ষেপ করে বলেন, এটিএন বাংলা অসংখ্য শিল্পী তৈরি করলেও বিশেষ দিবসে তাদের পাওয়া যায় না। তাই এ ধরনের আয়োজনের মাধ্যমেই নতুন নতুন শিল্পী তৈরি করছে এটিএন বাংলা। এ যাবৎ অনেক নতুন শিল্পী উপহার দিছি, তারপরেও এখন কোনো একটা বিশেষ দিনগুলিতে যখন আমরা শিল্পী খুঁজি, শিল্পী খুঁজে পাই না। ভালো শিল্পী আসুক এবং আমাদের ভালো শিল্পী দ্বারা, বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে এখন যা ক্রাইসিস শিল্পীদের, এত বড় ক্রাইসিস, আমরা এই যে ঈদের আগে কোনো শিল্পী খুঁজে পাই না, নাটক করতে পাই না, এবং সিজন টাইমে এখন গানের শিল্পী খুঁজে পাই না। এ সময় প্রতিযোগিতায় যারা বিজয়ী হতে পারেননি তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরো ভালো কাজ করার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। আমি সবাইকে আহ্বান করব যারা আজকে এই প্রোগ্রামে যারা পারলেন না, আগামীতে তারাও আবার পার্টিসিপেট করতে পারেন, যে আবার নতুন করে ভালো করে প্র্যাকটিস করে ভালো করে আবার নতুন করে করার জন্য। আমি এদের জন্য এটিএন বাংলায়, দরকার পড়লে এটিএন নিউজেও প্রতি সপ্তাহে যদি নাও হয় মাসে 2-1টা প্রোগ্রাম স্পেশালি রাখবো এই নতুন শিল্পীদের জন্য। সকলের অনুরোধে গানও পরিবেশন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কিছু বলিনি, ব্যথা দিয়েছো, কিছু বলিনি, মন ভেঙেছো, কিছু বলিনি, তড়পতা হো মেরে হঁসি কসম, क्यों मुझसे শর্মায়ে, পৃথিবীতে কিছু বুঝি না, তোমার মনের কোঠরেতে আমার ঠিকানা, যেদিকে তাকাই তোমাকেই পাই। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান 21শে পদকপ্রাপ্ত জ্ঞান তাপসী সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, মানবতার প্রতি সম্মান ও মানুষকে ভালোবাসলে অন্যের কাছেও সম্মান ও ভালোবাসা পাওয়া যায়। জীবনে বড় হতে হলে এই বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জীবনের সফলতা অর্জনের উপায় ও শিকড় থেকে শিখরে পৌঁছে যাওয়ার কলা কৌশল নিয়ে বক্তব্য প্রদানকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি বলেন, সকল ধর্মে অনেক ভালো অনুশাসন রয়েছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সৎকর্ম পদ্ধতি অনুসরণ করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর রবিউল আউয়াল সহ আরও অনেকে বক্তব্য রাখেন। কোন অবস্থায় তোমরা খারাপ মানুষ, কোন দুষ্কৃতী মানুষ যে সমাজকে ধ্বংস করে, যে দেশকে ধ্বংস করে, যে মানুষকে ক্ষতি করে, যে ইয়াবা বিক্রি করে, যে আমার বাচ্চাদের সাথে ইফটিজিং করে, তাদের সাথে কোনোদিন তোমরা যোগাযোগ করবে না, তাদের সংস্পর্শে মিশবে না। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রায় 6 মাস পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি রাখার পর অবশেষে তা তুলে নিল ভারত। শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে। একই সাথে বিজ্ঞপ্তিতে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য $550 নির্ধারণ করে দিয়েছে ডিজিএফটি। ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে চলমান লোকসভা নির্বাচনের কারণে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি। গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় সরকার। প্রথম পর্যায়ে নিষেধাজ্ঞার মেয়াদ 2024 সালের 31শে মার্চ পর্যন্ত হলেও পরে তা আরও বাড়ানো হয়।
যুক্তরাজ্যে সহায়তা দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে হামলা চালানোর পরামর্শ দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই পরামর্শ দেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড ক্যামেরন বলেন, ব্রিটিশদের সহায়তা দেওয়া অস্ত্র ইউক্রেন কিভাবে ব্যবহার করবে তা নির্ধারণের দায়িত্ব কিয়েভের। তবে ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অধিকার ইউক্রেনের আছে। এর আগে যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের পশ্চিমা অংশীদারেরা কিয়েভে সামরিক সহায়তা অব্যাহত রাখার জন্য শর্ত নির্ধারণ করে দিয়েছিল যে রাশিয়ায় হামলা করা যাবে না। ফিনল্যান্ড, লাটভিয়া সহ বেশ কয়েকটি দেশ তখন থেকেই বলছে যে তারা আত্মরক্ষার জন্য ইউক্রেনের তরফ থেকে রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়টি সমর্থন করে। হেড নেক ক্যান্সার রেজিস্ট্রেশন অ্যাপের উদ্বোধন করা হয়েছে। রাজধানী প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলে হেড অ্যান্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবানা চ্যাম্পিয়ন ইউএস এর ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ তাহের এ সাইফ। হেড অ্যান্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হানিফ সহ আরো অনেকে। এবার পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 জিতলেও মাঝের ওভারগুলোতে আরও উন্নতির প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। রোববারে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও জানান, বিশ্বকাপে তার জায়গা পাওয়াটা সহজ হবে না। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। লিটন দাস আরও একবার ব্যর্থ হলেন। এক সময়ের ক্লাসিক ব্যাটসম্যানের তকমা পাওয়া এই ক্রিকেটার গেল 13 ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন মাত্র 2টি। টি-20তে তার সবশেষ 50 8 ইনিংস আগে 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। লিটনের এই ফর্মহীনতা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে অভিষিক্ত তানজিদ হাসান তামিম আর দীর্ঘ 18 মাস পরে দলে ফেরা সাইফুদ্দিন বিশ্বকাপে নিজেদের জায়গা পাবার দাবিটা জানিয়ে রাখলেন। যদিও এই অলরাউন্ডার মনে করেন ফিজ ফিরে আসলে একাদশে সুযোগ পাওয়াটা চ্যালেঞ্জ হবে তার জন্য। ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি আমার জন্য এই পারফরম্যান্সটার বিকল্প নেই, ফিজ আসবে, তো সেক্ষেত্রে আসলে বেস্ট 11-এ কি হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানেন। যদিও ফিজ নামার আগে এখনো অন্তত 2 ম্যাচ হাতে পাচ্ছেন তিনি, তাই নিজের সেরাটা দিতে চান এই অলরাউন্ডার। ক্রিকেটে খুব বেশি ভালো দল খারাপ দলের কম্পেয়ার করার সুযোগ নেই, কারণ প্রথম 6 ওভারে এগিয়ে থাকলে সেটা ব্যাটিং হোক বোলিং হোক, জয়টা তাদের জন্য কিছুটা ইজি হয়ে যায়। রবিবার সন্ধ্যা 6টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। 4 দিনব্যাপী দ্বিতীয় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এই সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বশির আহমেদ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী সহ আরও অনেকে। অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত 5টি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় সহ 817 জন গলফার অংশগ্রহণ করেন। খেলোয়াড় এবং সংস্কৃতি কর্মীদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতে বাংলাদেশেও কাজ শুরু করলো মডার্ন পাইথিয়ান গেমস। মূলত খেলাধুলা, শরীরচর্চা, সঙ্গীত, সংস্কৃতি, ঐতিহ্য, আর্ট ইত্যাদির সমন্বয়ে গঠিত এই গেমস। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন গেমসের প্রতিষ্ঠাতা বিজেন্দার গোয়েল। খেলাধুলার পাশাপাশি মানুষকে সেবা করাও এই সংগঠনের উদ্দেশ্য। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকেও তারা পুরস্কৃত করবে। বিশ্বের 92টি দেশে কাজ করছে মডার্ন পাইথিয়ান গেমসের সাথে সংশ্লিষ্টরা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন আশা ওবায়দুল কাদেরের। ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নায়েব আলী জোয়ারদার। টানা দরপতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার, বাজার সচল রাখতে অর্থ সরবরাহ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। ফ্ল্যাটের জাল দলিল করে ব্যাংক থেকে শত কোটি আত্মসাৎকারী চক্রের মূল হোতাশ 11 জন গ্রেফতার। এনআইডি ও ব্যাংক কর্মকর্তারা জড়িত বলছে সিআইডি।
মৃত্যু সনদ জালিয়াতির মূল হোতা মিল্টন সমাদ্দারের ব্যাংক অ্যাকাউন্টের কোটি কোটি টাকার উৎসের সন্ধানে ডিবি, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ। এবং দেশের গুণী সিনিয়র শিল্পীদের নতুন শিল্পী তৈরিতে এগিয়ে আসার আহ্বান ডক্টর মাহফুজুর রহমান। আগামীর তারকা সিজন 3-এর ঘোষণা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।